আসসালামু আলাইকুম প্যানোপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিনান্স, ব্যাংকিং ও বিমার সেকেন্ড পার্টের 2 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে বলছিলাম যে আমার পরিচয়টা নেওয়ার জন্য তোমার বড় ভাইদেরকে জিজ্ঞাসা করো। আসলে বড় ভাইরাও জানে না আমার পরিচয়টা কী, তো আমি দিয়ে দেই। আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির বিবিএতে, অর্থাৎ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে। তো এখন হচ্ছে আমরা 2 নম্বর ক্লাসটা নিয়ে এখানে কথা বলবো। তো পরিচয় অলরেডি পেয়ে গেছো, এতটুকুই আমার পরিচয়। হ্যাঁ, আশা করি কিছুদিন পর আরও একটু পরিচয় বাড়বে কমার্স লাভার চ্যানেলের ফাউন্ডার হিসেবে। তো অলরেডি আছি, যেহেতু চ্যানেলটা একটু খুবই ভাইরাল হয়নি, সেক্ষেত্রে একটু পরিচয়টা দিলাম না। জাস্ট যখন ভাইরাল হবে তখন ইনশাল্লাহ আর একটা নতুন পরিচয় আসবে, যে এমনি শাকিল শেখ, সিও অফ কমার্স লাভার ইউটিউব চ্যানেল অর পেজ। হ্যাঁ, তো আশা করি সে পর্যন্ত যাওয়ার জন্য তোমরা আমাকে হেল্প করবে, প্রত্যেকটি ভিডিওতে লাইক দেবে এবং শেয়ার করার চেষ্টা করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এখন হচ্ছে আমরা উপর থেকে এতগুলো পড়েছিলাম, এখন যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। ভাইয়া, হস্তান্তরযোগ্য ঋণের দলিল মানে কি? অর্থাৎ যেসব দলিল ভাইয়া, যেসব কাগজপাতি, যেসব জিনিস হস্তান্তর করা হয়, মানে কি এক হাত থেকে ভাইয়া তুমি আর এক হাতে সেটা ট্রান্সফার করতে পারবে, মানে এক জায়গা থেকে এক হাত থেকে আর এক হাতে ট্রান্সফার করতে পারে, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য। হস্তান্তর এক হাত থেকে আর এক হাতে যাবে, হস্তান্তর। হস্তা মানে হাত, অন্তর মানে এক হাত থেকে অন্য হাতে। এখন আসো ভাইয়া, যে এইখানে যে সংখ্যাটা দিয়েছি, সংখ্যাটা কিন্তু খুবই একটা স্ট্যান্ডার্ড সংখ্যা। এই সংখ্যাটা অবশ্যই তোমরা একটু মুখস্থ করার চেষ্টা করবে, কারণ বইতে বিভিন্ন ধরনের সংখ্যা থাকে, সবগুলো সংখ্যায় মুখস্থ করার দরকার নেই, কারণ আমি যতগুলো সংখ্যা দিই সবই স্ট্যান্ডার্ড। অবশ্যই এই সংখ্যাগুলো মুখস্থ করে রাখবে। দেখো যে যথা নিয়মে এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরের মাধ্যমে যে দলিলের হস্তান্তর গ্রহীতা এর বৈধ মালিকানা লাভ করে তাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে। দেখো, এক হাত থেকে অন্য হাতে যাবে, এই দলিলটা এক হাত থেকে অন্য হাতে যাবে, এবং এই অন্য হাতে যাওয়ার পর হস্তান্তর গ্রহীতা, অর্থাৎ যে এটি নেবে বা পরিশেষে যার হাতে যাবে, সে এর বৈধ মালিকানা অর্জন করবে, মানে এর বৈধ মালিক, আইনগতভাবে এর বৈধ মালিক, সেটাই কি হস্তান্তর দলিলের অন্তর্ভুক্ত হবে। এখন আসো ভাই, এই হস্তান্তরযোগ্য দলিলের আইনটা কবের? আইনটা হচ্ছে ভাই 1881 সালের, অনেক আগের, কিন্তু 1881 সালের। এই 1881 সালে যখন হস্তান্তরযোগ্য দলিল আইন প্রণয়ন করা হইল, তখন ওই আইনে বলা হয়েছিল যে হস্তান্তরযোগ্য দলিল হিসেবে 3টা জিনিস রয়েছে। বর্তমানে হচ্ছে অনেকগুলো আর কি সৃষ্টি হয়েছে, অনেকগুলো জিনিস বেড়েছে, বাট তখন ছিল কি 1881 সালে 3টা জিনিস চালু ছিল হস্তান্তরযোগ্য দলিল হিসেবে। অ্যাকচুয়ালি চেক ছিল, বিনিময় বিল ছিল, আর অঙ্গীকারপত্র ছিল। তো চেক কি, বিনিময় বিল কি, অঙ্গীকারপত্র কি, এসব নিয়ে বিস্তারিত নিচে আছে, তো এগুলো নিয়ে এখন আলোচনা করতেছি না। এখন আসলে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য কি ভাই? দেখো ভাই, এটা হচ্ছে একটা লিখিত দলিল। তো অবশ্যই ভাই হস্তান্তরযোগ্য দলিল পাত্র তো সবই লিখিত হতে হয়, তো অবশ্যই এটাও একটা লিখিত দলিল। তো নাম্বার 1, লিখিত দলিল। তো লিখিত দলিল হওয়ার কি জানি কী হবে? অঙ্গীকারপত্র, ভিতরে সে অঙ্গীকারপত্র লিখিত হতে হবে, এবং সে বিনিময় বিল লেখে। তো এটা কে কোনটা লেখে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। দেখো, অঙ্গীকারপত্র যেটা আছে সেটা লেখে হচ্ছে দেনাদার। অঙ্গীকারপত্র কে লেখে? দেনাদার। আছে বিনিময় বিলটাকে লেখে পাওনাদার। অর্থাৎ অঙ্গীকারপত্র যে অঙ্গীকার করে, এ নামের একজন লোক অঙ্গীকার করল যে আগামী 10 দিন পর আমি বিকে 10,000 টাকা প্রদান করব। তো এই জিনিসটা লিখবে কে? নিশ্চয়ই এ লিখবে। তো এ যখন অঙ্গীকার করলো তখন হচ্ছে দেনাদার, আর বিটা হচ্ছে কি? পাওনাদার। তার মানে কি? এ লিখলো। আছে বিনিময় বিলটাকে লেখে পাওনাদার। অর্থাৎ মনে করো যে এইখানে হচ্ছে এ আর এটা হচ্ছে বি। মনে করো যে এর কাছে হচ্ছে বি টাকা পাবে, অর্থাৎ 1,000 টাকা পাবে। বি হচ্ছে এর কাছে 1,000 টাকা পাবে। তো এই 1,000 টাকাটা যখন পাবে তখন একটা বিনিময় বিল তৈরি করলো, যে এই বিনিময় বিলটা কী করলো? এর সিগনেচার লাগবে। এর যখন সিগনেচার দিল, এ এমন একটা শর্ত দিল যে 2 মাস পর তোমার টাকাটা তুমি পেয়ে যাবে। জাস্ট এই নিশ্চয়তাতে একটা সিগনেচার দিল। তো এটাই হচ্ছে কি? বিনিময় বিল। তো এখানে হচ্ছে কি? পাওনাদার লিখতেছে। দেখো, বিনিময় বিল হচ্ছে পাওনাদার লেখছে, বি লেখছে, আর কি এখানে কি অঙ্গীকারপত্র এ লেখছে, মানে দেনাদার লিখেছে।
এখন হচ্ছে একাধিক পক্ষ, অবশ্যই ভাই দলিল হতে গেলে একাধিক পক্ষ লাগে, কারণ এক লাখ লাখ কোনো কিছুই সম্ভব না, দলিল তো অবশ্যই সম্ভব না। তো জমির দলিল বলো, সবগুলো দলিলই কিন্তু দলিলের অন্তর্ভুক্তই। তো দেখতে পাচ্ছি একাধিক পক্ষ, অবশ্যই অঙ্গীকারপত্রের পক্ষ থাকে কয়টি? 2টি। অঙ্গীকারপত্রের পক্ষ থাকে হচ্ছে 2টি। অঙ্গীকার দাতা অর্থাৎ অঙ্গীকার যে করে আর কি, অঙ্গীকার গ্রহীতা। এই যে এ হচ্ছে ভাই অঙ্গীকার দাতা, বি হচ্ছে অঙ্গীকার গ্রহীতা, কাহিনী শেষ। এ বিকে অঙ্গীকার করছে যে 10 দিন পর তুমি 10,000 টাকা পেয়ে যাবা, এরকম একটা দলিল দিয়ে দিচ্ছে। এখন আসছে বিনিময় বিলে 3টি পক্ষ থাকে ভাই। বিনিময় বিলে কয়টি থাকে? 3টি পক্ষ থাকে। কি কি থাকে? আদেষ্টা, আদিষ্ট, প্রাপক। আদেষ্টা, আদিষ্ট, প্রাপক, অর্থাৎ বিনিময় বিলের যে আদেশটা দেয় সে হচ্ছে আদেষ্টা। আদেশ দেয় কে? ওই যে দেনাদার আদেশ দেয়, দেনাদার আদেশ দেয়, এর কাছে টাকা পাবে, এ আদেশ দেয় যে হ্যাঁ তুমি আমার কাছ থেকে টাকা নেবে। আদিষ্টকে, আদিষ্ট হচ্ছে ব্যাংক, তুমি যদি বিনিময় বিলটা ব্যাংকে নাও, ব্যাংক হচ্ছে আদিষ্ট হিসেবে কাজ করে। প্রাপক, প্রাপক মানে কি? ওই যে বি মানে কি, যার কাছে বিনিময় বিলটা আছে সে হচ্ছে প্রাপক। এখন হচ্ছে সত্যহীন প্রকৃতির, অবশ্যই এইগুলো সত্যহীন প্রকৃতির হতে হবে, মানে কোনো সত্য থাকবে না। সাপোজ তোমার অঙ্গীকার 10 দিন করছো, 10 দিন পার হয়ে গেছে, অর্থাৎ ওই দলিলে এমন কোনো সত্য থাকবে না তুমি 10 দিন পরে তোমাকে এই সত্যটা ফিল আপ করে দেন হচ্ছে আমার কাছ থেকে টাকা নিতে হবে, এমন কোনো সত্য থাকবে না। জাস্ট 10 দিন পর দেওয়ার কথা, 10 দিন পর তুমি টাকা পেয়ে যাবে, যে কোনো টাইমে, যে কোনো সময় চাইলেই পাবে। যদি তোমাকে সেই লোকটা টাকা দিতে অস্বীকার করে সেক্ষেত্রে তুমি আদালতের শরণাপন্ন হতে পারবা। মানে আদালতে সেই দলিল দেখালে আদালত ওই দেনাদারের বিরুদ্ধে, অর্থাৎ যে অঙ্গীকার করছিল, যে টাকাটা দেয়নি তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে, এবং অ্যাকশনটা তোমাকে কখনো টাকা পয়সা দিয়ে নেওয়া লাগবে না। আদালতের কাছে দলিলটা দিলে আদালত নিজের ইচ্ছাই নেবে সেটা, কারণ ওটা দলিল ভাই, দলিলের পাওয়ার আছে একটা। এখন আসে কি, অঙ্গীকারপত্রে হচ্ছে অঙ্গীকার দাতা। অঙ্গীকারপত্রে কি সত্যহীন প্রকৃতি, মানে সত্যহীন, সত্যটা লেখে না কিনা অঙ্গীকার দাতা। বিনিময় বিলে কে? আদেশটা। আচ্ছা, চেকের ক্ষেত্রে কি? আমানতকারী। চেক তো অবশ্যই আমানতকারী দেয়, তো অবশ্যই জানো আমানতকারীকে, ব্যাংকের যে গ্রাহক সে হচ্ছে আমানতকারী, অর্থাৎ ব্যাংকে যে টাকা রাখে সেই আমানতকারী। তার মানে কি চেকের ক্ষেত্রে কে? আমানতকারী। বিনিময় বিলের ক্ষেত্রে কি? আদেশটা। আর অঙ্গীকার ক্ষেত্রে কে? অঙ্গীকার দাতা সত্যহীন আদেশ দিয়ে থাকে। এবার হচ্ছে বিহিত মুদ্রায় অর্থ পরিশোধ। ভাই বিহিত মুদ্রা আবারটা কি? বিহিত মুদ্রা মানে কি? শোনো, তুমি আমার কাছ থেকে 10,000 টাকা পাও, মনে করো তুমি আমার কাছ থেকে 10,000 টাকা পাও, তোমাকে আমি কি করলাম, যে 10,000 টাকার সমপরিমাণ রিয়াল দিয়ে দিলাম, ইন্ডিয়ার টাকা, অর্থাৎ তুমি আমাকে সাপোজ ডলার দিলাম, তোমাকে আমি $10 দিয়ে দিলাম। তো $10 দাম $100, এক ডলার যদি 100 টাকা করে হয়, তার মানে কি 10,000 টাকা $100, তোমাকে আমি $100 দিয়ে দিলাম। তুমি ডলার দিয়ে ভাই কী করবে? একটা কথা আছে না ভাই, আমি ডলার দিয়ে কী করবো? তুমি দেবার টাকা, মানে কি দেশের যে টাকাটা চলে সেই টাকাই পরিশোধযোগ্য হতে হবে। তোমার দেশে যে 1,000 টাকা, 2,000 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, এই যে নোটগুলো আছে, এই নোটে কিন্তু তোমাকে পরিশোধ করতে হবে ভাই ওই দলিলের টাকাটা। তো এইটাই হচ্ছে বিহিত মুদ্রা, অর্থাৎ নিজ দেশের মুদ্রায় হচ্ছে কি? বিহিত মুদ্রা। এই বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে, নিজ দেশের টাকায় পরিশোধ করতে হবে। তোমাকে ডলার দিয়ে দিলাম ভাই, তুমি ডলার চাইলে এক্সচেঞ্জ করতে পারবে, বাট তুমি এক্সচেঞ্জ করবা কে? তুমি আমার দেশের টাকা দাও ভাই, তুমি ডলার দেবা কে? এইটাই হচ্ছে বিহিত মুদ্রা। এখন হচ্ছে সরকারি নোট ভাই, এই বিহিত মুদ্রার ভিতরে হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। এখানে সরকারি নোট আছে, ব্যাংক নোট। সরকারি নোট কোনগুলো আছে? 1 টাকা, 2 টাকা, হচ্ছে 5 টাকা, এইগুলো কি সরকারি নোট। মানে কি সরকারি নোট মানে কি ভাই? এটা সরকারের ছাপায়, সরকারের যে অর্থ মন্ত্রণালয় আছে, এই অর্থ মন্ত্রণালয় হচ্ছে এই নোটটা ক্রিয়েট করে, এই অর্থ মন্ত্রণালয় হচ্ছে টাকাটা বানায়। আর হচ্ছে কি, এটা যে স্বাক্ষর থাকে, অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তুমি দেখবে যে 1 টাকা, 2 টাকা, তো 1 টাকা তো দেখাই যায় না, 2 টাকা দেখা যায়, এবং 5 টাকাগুলো দেখবা যে অর্থ সচিবের স্বাক্ষর থাকে, ওখানে লেখা থাকে অর্থ সচিব। আর ব্যাংক নোট যেটা আছে, বাদ বাকি যতগুলো টাকা আছে 10 টাকার উপরে, সবই হচ্ছে ব্যাংক নোট। এখানে দেখবা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ব্যাংক লেখা থাকে, তো বাংলাদেশ ব্যাংক লেখা থাকে। আর এই সরকারি নোট থেকে লেখা থাকে এখানে সরকারি নোটটা লেখা থাকছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তুমি 5 টাকা, 2 টাকার নোটে দেখবা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে। আর এই ব্যাংক নোটে দেখবা যে
10 টাকার যেসব 20 টাকার নোট আছে এগুলো দেখবা যে বাংলাদেশ ব্যাংক লেখা আছে। এই ব্যাংকে এটা স্বাক্ষর করে কি বাংলাদেশের গভর্নর যে থাকে সে স্বাক্ষর করে। আর এই গভর্নর কত বছর মেয়াদ থাকে? একজন গভর্নরের 4 বছর করে মেয়াদ থাকে, অর্থাৎ একজন গভর্নরের মেয়াদ হচ্ছে 4 বছর। সে 4 বছর যাবৎ ব্যাংকের গভর্নর হিসেবে থাকতে পারে। আর এই ব্যাংকের গভর্নর অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কিন্তু অবশ্যই, এই ব্যাংকের গভর্নরের পজিশন কিন্তু বিসিএস ক্যাডারের থেকে অনেক হাই। মানে একজন ব্যাংকের গভর্নর মানে কি, মানে সরকারের থেকে একটু মানে ওই সমতুল্যই আর কি। একটা কেন্দ্রীয় ব্যাংক, দেশের পুরো অর্থনীতি সে চালায়। এখন ভাই তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যদিও তোমাদের সময় আমারও এই প্রশ্ন আসছিল মনে। প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক যেহেতু টাকা ছাপাইতে পারে, তার মানে কি ব্যাংক অনেক টাকা ছাপায় না কেন? ব্যাংক যদি অনেক টাকা ছাপাইতে পারতো, যদি যেহেতু ছাপাইতে পারে না, তার মানে অনেক টাকা ছাপাইলে তো আমাদের দেশ থেকে যত ধরনের টাকা পয়সার সমস্যা ছিল আমরা তো বড় লোক হয়ে যেতাম, ধনী দেশ হয়ে যেতাম। তো এই জিনিসটা করে না কেন ভাই? হ্যাঁ, প্রত্যেকটা ব্যাংকেরই প্রত্যেকটা দেশের একটা ক্রাইটেরিয়া আছে। তোমার দেশের যতটুকু সম্পদ আছে, তোমার সেই সম্পদ কত টাকা, সেই পরিমাণ ব্যাংক মাত্র টাকা ছাপাইতে পারবে, এর বাইরে ব্যাংক টাকা ছাপাইতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই, আমি যদি টাকা ছাপাই আমার টাকা কে দেখবে? ভাই আন্তর্জাতিক একটা সংগঠন আছে, প্রত্যেকটা দেশের কত টাকা আছে, কতটুকু কি আছে সবগুলো কিন্তু এরা নিয়ন্ত্রণ করে। তো দেশ চালানো ভাই এত মানে দেশের জিনিসটা এত সহজ না। মনে করো এমন একটা নীতি দিয়ে দিল যে যার যত টাকা ইচ্ছা সে তত টাকা ছাপাইতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নাই। তো তারপরে কি হইলো, যার যত টাকা আছে সব ছাপাইতে পারবে, তাহলে সমস্যাটা কি হবে? এটা দিল না কেন? তো চলো দেখা যাক। মনে করো যে প্রত্যেকটা দেশ নিজের যত টাকা দরকার সবই ছাপানো শুরু করলো, তারপরে কাহিনী কী হবে ভাই? একটা আম কিনতে ভাই, একটা সবজি কিনতে তোমার 1 বস্তা টাকা নিয়ে যেতে হবে। কারণ টাকা টাকা তো ভাই এত বিশাল টাকা, তুমি ওই টাকা তোমার 1 বস্তা টাকা দিয়ে দেখা যাচ্ছে যে মাত্র তুমি একটা আলু কিনতে পারতেছো। এই টাকা যাকে বলছে ভাই মুদ্রাস্ফীতি, মানে টাকার মূল্য কমে যাওয়াকেই মুদ্রাস্ফীতি বলে। আর মুদ্রা সংকোচন কি? টাকার মূল্য বেড়ে যাওয়াকেই মুদ্রা সংকোচন বলে। তুমি 1 টাকা দিয়ে একটা সবজি কিনতে পারো, তারপরে কি মুদ্রা সংকোচন মানে কি কম টাকায় বেশি কিনতে পারবা। আর যখন বেশি টাকায় কম জিনিস কিনতে পারবা তখন হচ্ছে সেটা মুদ্রাস্ফীতি। যখন স্যার আমাদেরকে প্রশ্ন করেছিল, আমরা যখন এইচএসসি লেভেলে ছিলাম তখন প্রশ্ন করেছিল আসলে টাকা যদি বেশি চাপাই তাহলে সমস্যা কী? আমরা তো বড় লোক হতে পারবো, আমাদের সবার কাছে টাকা থাকবে, অনেক টাকা থাকবে, প্রত্যেকটি মানুষকে যদি 10 কোটি করে টাকা দেয় তাহলে সমস্যা কী আমাদের? তো তখন আমরা বিভিন্ন রকম অ্যান্সার দিয়েছিলাম। তো আমার একটা বান্ধবী ছিল, সে অ্যান্সার দিয়েছিল কি, স্যার যদি টাকাটা বাড়াই দেয় সেক্ষেত্রে হচ্ছে অনেকেই ছেলে মেয়ে বেশি নেবে, মানে বার্থ চাইল্ডটা বেশি হবে। যখন এই জন্মদানটা বেশি হয়ে যাবে তখন হচ্ছে কি দেশে মানুষ বেশি হয়ে যাবে, জাস্ট সবাই টাকা পাওয়ার জন্য জন্মদান কার্যক্রম বেশি বেশি করবে, জাস্ট এরকম বলছিল। তো বিষয়টা খুবই হাস্যকর কিংবা ফানি ছিল, যদিও তখন আমরাও এরকম অ্যান্সার দিয়েছিলাম যে স্যার এই অবস্থা, টাকা পাওয়ার জন্য সবাই থাকতো, কেউ কাজকর্ম করতে চাইতো না, সবাই তো ভাবতো যে আমার কাছে টাকা আছে এই কাজ করে কী লাভ। বাট আমরা মেইন যে ইঙ্গিতটা আছে সেটা আমরা করতে পারছিলাম না, যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে, 1 বস্তা টাকা নিয়ে একটা পণ্য ক্রয় করা লাগবে। এই জিনিসটা হচ্ছে আমরা ইন্ডিকেট করতে পারিনি, তখন হচ্ছে স্যার আমাদেরকে একটু ডিটেলসে বলেছিল। তো জিনিসটা আমি তোমাদেরকে বলে দিলাম, তো আশা করি এখন থেকে বুঝতে পারবা। এখন আসো ভাই ব্যাংকের আজ্ঞাপত্র। ব্যাংকের আজ্ঞাপত্র আর হচ্ছে ব্যাংক ড্রাফট, এই দুটো জিনিস ভাই সেম টু সেম। তারপরেও আমি একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছি, আর হচ্ছে পে অর্ডার একটু আলাদা। তো এই দুটো জিনিস সেম, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ। তো এখন আসা হচ্ছে, তো এই টেবিলটা করার পর হচ্ছে আমার মনে পড়লো যে আসলে এই দুইটা তো হুবহু সেম, শুধু শুধু আলাদা করে দিলাম। তো দেখলাম যে তারপরেও আলাদা করে ভালো হয়েছে, কারণ দুইটা জিনিস একটু ডিফারেন্স এক জায়গায় মনে হয় আমার কাছে। দেখা হচ্ছে ব্যাংক আজ্ঞাপত্র কি, অর্থাৎ কোনো ব্যাংক শাখা তার অন্য কোনো শাখাকে কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট ব্যক্তিকে চাহিদা মাত্র নিশ্চয়তার লিখিত নির্দেশ প্রদান করে তাকে ব্যাংকের আজ্ঞাপত্র বলে। মানে ভাই দেখো যে কোনো একটা শাখা, ব্যাংকের এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা। তো এই শাখা কি করছে, এটা এ শাখা, বি সি ডি ই,
তো এই শাখায় হচ্ছে একটা লোক টাকা পাবে। তো ওই টাকাটা সে কী করবে, একজনকে দেবে, জাস্ট পি নামে একটা লোককে দেবে এই টাকাটা। তো এই এ ব্যাংকের টাকাটা পি নামের একজনকে পাঠাবে। তো সে কী করবে, সে কী করবে, এই ব্যাংক থেকে টাকা নিয়ে পকেটে করে নেবে, এই পকেটে করে নিয়ে পির বাড়ি যাবে, তারপর পিকে টাকা দেবে? নো, নেভার। বাংলাদেশ এখন আধুনিক দেশ, ব্যাংকিং কার্যক্রম সবই আধুনিক। তো এখন এ কী করবে, এ হচ্ছে এই যে তোমার পির কাছাকাছি যে ব্যাংকটা আছে, মনে করো পির কাছাকাছি এই ডি ব্যাংকটা আছে, এই ডি ব্যাংকে সে টাকা পাঠিয়ে দেবে। তো এটা হচ্ছে ব্যাংকের আজ্ঞাপত্র, অর্থাৎ এই শাখাটা এই ডি শাখাকে একটা নির্দেশ প্রদান করবে যে এই লোকটাকে চাহিদা মতো টাকাটা পরিশোধ করবে, জাস্ট এটাই। এখন আসা হচ্ছে ভাই এই যে ব্যাংক ড্রাফট। তো ব্যাংক ড্রাফটটা কি? ব্যাংক ড্রাফটও সেম, যে ব্যাংকের এক শাখা থেকে অপর শাখায় অর্থ স্থানান্তরের মাধ্যমই হলো ব্যাংক ড্রাফট। দেখো, ব্যাংক ড্রাফটের মাধ্যমে দেশে বিদেশে দূরবর্তী স্থানে অর্থ প্রেরণে বা অর্থ সংগ্রহে এরূপ দলিল ব্যবহৃত হয়তো হুবহু সেম। এই দুটা সেম, এই দুটো আলাদা করে পড়ার কোনো দরকার নেই। এখন হচ্ছে ভাই পে অর্ডার। পে অর্ডার, এখন দেখো পে অর্ডার মানে প্রদান করে কি, অর্ডার প্রদান করে, আদেশ প্রদান করে। তাহলে কিসের আদেশ প্রদান করে? তো দেখি সংজ্ঞায় কী বলা আছে। দেখা যাচ্ছে যে দলিলের মাধ্যমে কোনো একটি শাখা এর প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাকে পে অর্ডার বলে। অর্থাৎ সোনালী ব্যাংকের এ নামক একটি শাখা, বি নামক একটি শাখা, সি নামক একটি শাখা কী করলো, এ হচ্ছে একটি দলিল বিক্রি করলো ভাই, দলিল। তো এই দলিলটা বিক্রি করে দিল। তো দলিলটা বিক্রি করার এই দলিলের নাম রাখে দিল পে অর্ডার। দলিলের নাম কি ভাই? পে অর্ডার। এই পে অর্ডারটা যখন বিক্রি করে তখন হচ্ছে ধরো তোমার রহিম নামের লোকটা এই পে অর্ডারটা কিনলো। তো এই পে অর্ডারটা কেনার পর আচ্ছা একটা নির্দিষ্ট সময় পর এই শাখা থেকেই, অর্থাৎ যে শাখা থেকে এই পে অর্ডারটা কিনছে, বি শাখা থেকে পে অর্ডারটা কিনছে, এই বি শাখা থেকেই রহিম টাকাটা উত্তোলন করতে পারবে। অর্থাৎ ওই পে অর্ডার, ওই দলিল, ওই পে অর্ডার একটা দলিল, ওই দলিলটা দিয়ে ব্যাংক থেকে টাকা নিতে পারবে একটা নির্দিষ্ট সময় পর। এই যে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ টাকাটা নিতে পারবে। সে যদি চায় যে আমি সি শাখায় গিয়ে এই দলিলটা নিয়ে টাকা নেব, বাট সে পারবে না, কারণ সে বি শাখা থেকে কিনছে, ওই বি শাখাতেই তাকে ভাঙাইতে হবে, এই বিলটা তাকে ওইখান থেকেই ভাঙাইতে হবে। দেখো, ব্যাংকের যে শাখায় এটি ইস্যু করে সেই শাখায় এটি পরিশোধ করে, ব্যাংকের যে শাখায় এটি ইস্যু করবে সেই শাখাকেই এটি পরিশোধ করতে হবে। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিলগুলো কি? প্রথমে পড়ছি কি, চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র। প্রথমে হচ্ছে এই তিনটা জিনিস পড়েছিলাম। প্রথমে যখন 1881 সালের আইনে যখন ছিল তখন এই তিনটা জিনিসের নাম ছিল। পরবর্তীতে কী বললাম, ব্যাংক আজ্ঞাপত্র, ব্যাংক ড্রাফট, যেটা দুটা কিন্তু একই, এবং হচ্ছে ট্রেজারি বিল। কিন্তু ভাই এই যে এইখানে একটা কাহিনী করছে পে অর্ডার, এই পে অর্ডারটা ভাই কিন্তু হস্তান্তরযোগ্য ঋণের দলিল না ভাই, এটা আছে অহস্তান্তরযোগ্য ঋণের দলিল। মানে এটি হস্তান্তর করা যায় না, এটি চাইলেই তুমি অন্যজনের কাছে বিক্রি করতে পারবা না। এটি তুমি কিনছো ভাই, মেয়াদ পর্যন্ত তোমাকে এটি সংরক্ষণ করতে হবে, তুমি এই টাকা পাবে, অন্য কারোর নিকট তুমি এর মালিকানা হস্তান্তর করতে পারবে না। আর অন্যান্যগুলোটা কিন্তু ঠিকই পারবে। এখন আসো 7 নম্বর অধ্যায়ে। তো 6 নম্বর অধ্যায় কমপ্লিট। 7 নম্বর অধ্যায় কি আছে? ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। তো আমি চেষ্টা করব হচ্ছে এই ভিডিওটি এবং সামনে আরেকটা ভিডিও, মাত্র এই মাত্র 3টা ভিডিওতে কতটা 14টা অধ্যায় শেষ করে দেওয়ার। তো আর এই পরে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে বিমা সম্পর্কিত ভিডিও। আর এইখানে হচ্ছে এই ইলেকট্রনিক ব্যাংক যতগুলো ব্যাংক আছে সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে শেষ করে দেবো। পরেটা হবে কি, বিমা সম্পর্কিত ভিডিও। তো যারা 1 মাস পরে দেখতেছো ভিডিওটি, 10 দিন 15 দিন পরে দেখতেছো, তারা এই ভিডিওর প্লে লিস্টে চলে যাও। এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে চলে দেখবে যে প্লে লিস্ট পাবা, ওই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখিয়ে নেবা। মাত্র 3টা ভিডিওই ফিনান্স সেকেন্ড পেপার শেষ। ভাই অত বেশি পড়া লাগবে না, আসলে পড়া ভাই বেশি পড়া লাগে না, অল্প পড়লেই তুমি যদি বুঝতে পারো, সৃজনশীল প্রশ্ন বলো, বহু নির্বাচনী প্রশ্ন বলো, তুমি সব কিছু 100% আনসার করে আসতে পারবা। আর আমি যেগুলো পড়াইতেছি খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরে এমন কোনো প্রশ্ন নাই যে এখান থেকে আসে নাই। তো তুমি যদি আমার ক্লাসগুলো ভাই সুন্দরভাবে বুঝে শুনে মনোযোগ দিয়ে করতে পারো, আমি আশা করি এই ফিনান্স নিয়ে ভাই তোমার কোনো প্যারা লাগবে না,
তোমাকে ফিনান্স প্রাইভেট পড়তে হবে না ভাই। ফিনান্স ম্যানেজমেন্ট যে প্রাইভেট পড়ে সে তো ভাই স্টুডেন্টই না। তুমি ফিনান্স কেন পড়বে? তুমি ইউটিউবে সার্চ দাও, হাজার হাজার ভিডিও পেয়ে যাবে। আমার মতো অনেক অনেক ইউটিউবার পড়ে রয়েছে তোমার এই ভিডিও নিয়ে। তুমি ভাই কেন তুমি ফিনান্স পড়তে যাবে? ফিনান্স সেকেন্ড পেপারে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে ভালোভাবে বোঝানো আছে। তাও একবারে ভাই কি বলবো, একবারে যে ডিজিটাল বোর্ড আছে, তোমার যে ডিজিটাল বড় হয় ই বোর্ড আছে, তোমার মনিটর বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে বোঝানো আছে। তুমি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো, প্লে লিস্টে চলে যাও। তো ওই ডিজিটাল বোর্ডের দাম ভাই কী বলবো, 4 লাখ টাকা। তো ওই সব বোর্ড দিয়ে তোমার ওইখানে ক্লাস নেওয়া আছে, তো চাইলে করে আসতে পারো। দেখো হচ্ছে বাংলাদেশে একটা ব্যবসা করতে পরিশোধিত মূলধন প্রয়োজন কত? 400 কোটি টাকা। তো আমরা এখন পড়তেছি কি ব্যাংক তহবিলের উৎস ব্যবহার, অর্থাৎ ব্যাংক তহবিলটার উৎসটা কোথায়, ব্যাংকের তহবিলটা কোথায় থেকে পাই এবং তা কোথায় কোথায় ব্যবহার করে। তো আমরা এই জিনিসটা হচ্ছে এখন পড়বো। দেখো একটা ব্যাংক করতে প্রয়োজন 400 কোটি টাকা, একই কথা আবার আসছে। কেন আসছে? কারণ এই প্রশ্নটা বারবার তোমার পরীক্ষাতে আসবে। এখন হচ্ছে ভাই কি ব্যাংকের মূলধন, ব্যাংকের মূলধন কী কী আছে দেখো ভাই। ব্যাংকের মূলধন হচ্ছে এক নম্বর হচ্ছে নিজস্ব মূলধন থাকে, আর হচ্ছে ধারকৃত মূলধন থাকে। তো নিজস্ব মূলধনের ভিতর কী কী থাকে ভাই? পরিশোধিত মূলধন, সঞ্চিত তহবিল। তোমাকে ভাই প্রশ্ন করবে যে নিচের কোনটি ব্যাংকের নিজস্ব মূলধনের অন্তর্ভুক্ত। তোমার এইখান থেকে একটা অপশন থাকবে পরিশোধিত মূলধন অথবা সঞ্চিত তহবিল, তোমার এখান থেকে উত্তরটা করতে হবে। তোমার ধারকৃত মাধ্যমে কি আছে? বিভিন্ন ধরনের আমানত, বিভিন্ন ধরনের আমানত, জনগণের কাছ থেকে আমানত, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, অন্য জায়গায় থেকে ঋণ, এখান থেকে চাওয়া, ওখান থেকে অনুদান, এগুলো কি বিভিন্ন বিভিন্ন আমানত বা ধারকৃত অর্থ। এখন এসেছে ব্যাংক তহবিলের উৎস। ব্যাংক তহবিলের উৎস হয় কয়টি? 2টি। এক হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, আর পর দেখি স্বল্পমেয়াদী উৎস। দীর্ঘমেয়াদী উৎস, স্বল্পমেয়াদী উৎস। দেখো ভাই দীর্ঘমেয়াদী উৎসের ভিতর কী কী থাকে? যে পরিশোধিত মূলধন থাকে, এটা কি দীর্ঘমেয়াদী উৎস। সঞ্চিত তহবিল দীর্ঘমেয়াদী উৎস। আর এগুলো কি আর একভাবে বলা যায় কি এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস কিন্তু ভাই ব্যাংকের নিজস্ব তহবিল। তো ব্যাংকের নিজস্ব তহবিল কোন উৎসের অন্তর্ভুক্ত? দীর্ঘমেয়াদী উৎসের অন্তর্ভুক্ত। আর একটা কী থাকলে বাকি দেখেছে ঋণপত্র বা সিকিউরিটিস। ঋণপত্র বা সিকিউরিটিস এই তিনটা কি দীর্ঘমেয়াদী উৎসের অন্তর্ভুক্ত। আশা করি মুখস্থ করে রাখবা একবারে ঠোঁটের আগায়। এবং আছে এই তিনটা জিনিস কি? এই তিনটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী। কি আছে? আমানত হিসাব। ওই যে বিভিন্ন জায়গায় থেকে আমানত নেয়, আমানত আজকে নিলেও কালকেও তো চাইতে পারে, তার মানে কি এটা স্বল্পমেয়াদী। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ ভাই কখনোই মেলা সময়ের জন্য নেওয়া হয় না, হয়তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন। মুদ্রা বাজার হতে ঋণ এখান থেকেও 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, কখনোই 1 মাসের উপরে যায় না। এইসব ঋণগুলো খুবই স্বল্প সময়ের জন্য নিয়ে নেয়। এরপরে আসছে ঋণ মঞ্জুরকারী ব্যাংকের বিবেচ্য বিষয়সমূহ। আসলে ঋণ যে মঞ্জুর করবে, ঋণটা যে দেবে, ব্যাংকের কাছে তুমি ঋণ চাইতে যাবা, ব্যাংক যাওয়ার সাথে কি বলবে যে হ্যাঁ বাবু রে সোনারে আসো তোমাকে ঋণ নিয়ে যাও, কত টাকা লাগবে? 1 কোটি টাকা লাগবে, নিয়ে যাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ব্যাংক তোমাকে এসব বলবে না। তুমি যদি 1,000 টাকা ঋণও নিতে চাও, ব্যাংক তোমার এগুলো প্রথমে চেক করবে ভাই, তোমার ক্যারেক্টার চেক করবে, তুমি কেমন লোক, তারপর তোমাকে ঋণ দেবে। আর বেশি নেওয়ার ক্ষেত্রে তো ভাই কোনো কথাই আসে না, লেট অ্যালোন কোনো কথাই হয় না। তো দেখো এখানে কী কী কোম্পানি বিবেচনায়, কোম্পানি বিবেচনায় আছে গ্রাহক বিবেচনায়। কোম্পানি বিবেচনায় কী কী করে? দেখে যে তারল্য ভাই, ওই কোম্পানির তারল্যটা কেমন, ওই কোম্পানির টাকা পয়সাটা কেমন, ওই কোম্পানিকে আমার টাকা দিতে পারবি কি পারবি না, এটা বিবেচনা করে। দেখে নিরাপত্তা, আমি যে এই কোম্পানিটারে ঋণ করব, আমার টাকার নিরাপত্তা কি, কি আমার টাকা নিয়ে বাইকে যাবি না কী করবি, এই জিনিসটা দেখে। লাভজনকতা, এই কোম্পানিতে টাকা দেবো, কোম্পানিকে লাভ করতে পারবি, যদি কোম্পানির লাভ না হয় আমার টাকা কইতে দেবে, এই জিনিসটা দেখে যে কোম্পানি লাভ করতে পারবে কি না। জামানত, কোম্পানিকে টাকা দেবে 1 কোটি টাকা, কোম্পানির বিনিময়ে কী জামানত রাখবি? 1 কোটি টাকার সম্পদ কি কোম্পানির আছে? যদি থাকে দলিল নিয়ে আসো, দলিলে সিগনেচার করে দাও, যদি না পাই সম্পদ আমার, ব্যাংক তাই বলবে। তো এটাই হচ্ছে জামানত। 1 কোটি টাকা তুমি ঋণ নেবা, তোমার 1 কোটি টাকা সমপরিমাণে কোনো কিছু জামানত অবশ্যই রাখতে হবে ভাইয়া, এত সহজ না ঋণ নেওয়া। যারা ঋণ নেয় তারা বোঝে, যখন যে তোমার মা বাবা ঋণ নেয়, দেখবা যে তোমার জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, সেগুলো কিন্তু জমা দিয়ে আসতে হয় ব্যাংকের কাছে। এখন হচ্ছে গ্রাহকের চরিত্র রয়েছে, গ্রাহক বিবেচনা, অর্থাৎ যখন এগুলো হচ্ছে কোম্পানিকে যখন ঋণ দিতে যায় তখন এগুলো দেখে, আর যখন গ্রাহককে অর্থাৎ তোমার আমার মতো লোক ঋণ নেয় তখন হচ্ছে এগুলো বিবেচনা করা হয়। এক নম্বর কি গ্রাহকের
চরিত্র। দেখা যায় গ্রাহকটা কি সন্ত্রাসী, ডাকাত, ভালো লোক, সৎ লোক, না খারাপ লোক, না মিথ্যাবাদী, না কি, এর কাছে যে টাকাটা দেবো আমি, এই টাকাটা কি আমার গচ্ছা যাবে, নাকি এই টাকাটা আমি ফেরত পাবো, এই চরিত্রটা কেমন, অতীতের রেকর্ডগুলো কেমন, এই জিনিসটা দেখবে। গ্রাহকের ক্ষমতা মানে কি, অর্থ সম্পদ, এইসব গ্রাহকের অর্থ সম্পদ কেমন, গ্রাহক এই টাকা আমাকে কেমনে কোথায় থেকে ফেরত দিতে পারবে, ঋণ গ্রহণের উদ্দেশ্য, গ্রাহকের ঋণ গ্রহণটা কেন করবে। অবশ্যই তো গ্রাহকের ঋণ গ্রহণ করার যদি উদ্দেশ্য না থাকে, তার মানে সে গাঁজা খাবে, কথাই একটাই। গ্রাহকের উদ্দেশ্য নাই মানে সে অকাম করবে এই টাকা দিয়ে। আর উদ্দেশ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে তো অবশ্যই শেয়ার করতে পারে ব্যাংকের সাথে, সমস্যা কি। এখন হচ্ছে কি ঋণ ফেরতের উদ্দেশ্য, ঋণ ফেরতের উৎস। এই গ্রাহকটা যে টাকাটা নিবি, এই টাকাটার ফেরত দানের সময় এর উৎসটা কী, এর আয়ের উৎস কী, আমার টাকা ফেরত দিতে পারবে কি না, এই জিনিসটা দেখে গ্রাহকের ক্ষেত্রে। আর ব্যাংকের কোম্পানির ক্ষেত্রে যে তারুল টালুল সব দেখে। এখন আসো ভাইয়া যে ঋণ আছে, বিভিন্ন ধরনের ঋণ আছে, এই ঋণগুলো একটু জানতে হবে যে সাধারণ ঋণ কাকে বলে। সাধারণ ঋণ বা ধার, সাধারণ ঋণ বা ধার মানে সাধারণত আমরা যেসব ঋণ নেই সেগুলো হচ্ছে সাধারণ ঋণ। অর্থাৎ সাধারণত স্থাবর সম্পত্তি বন্ধক রেখে যে ঋণ নেওয়া হয় দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে গণ্য হয়। অর্থাৎ আমরা যেসব ঋণটি নিয়ে থাকি সেটা হচ্ছে সাধারণ ঋণ। নগদ ঋণ ভাই কি, নগদ ঋণ মানে কি ভাই, যে নগদের ঋণ না। এখানে দেখো নগদ ঋণ মানে কি, অস্থাবর সম্পত্তি বিশেষ করে পণ্য বন্ধক রাখা হয়, অর্থাৎ পণ্য বন্ধক রেখে যে ঋণ নেওয়া হয় সেটা হচ্ছে নগদ ঋণ। আর এই ঋণটা কেমনে নেওয়া হয়, স্বল্প মেয়াদি ঋণ হিসেবে গণ্য হয়। অর্থাৎ ব্যবসায়ীরা স্বল্প মেয়াদের জন্য এই ঋণটা নিয়ে থাকে। তোমার স্বল্প মেয়াদের জন্য টাকার প্রয়োজন হয়েছে, আজকে একজন দেনাদার এসে টাকা পাবে, সেই টাকাটা নেওয়ার জন্য, পাওনাদার এসে টাকাটা নেওয়ার জন্য তুমি ব্যাংক থেকে পণ্যটা বন্ধক রেখে টাকাটা দিলে, তুই একদিন পর তোমার আর এক জায়গা থেকে টাকা আসলো, সেই টাকা ব্যাংকে দিয়ে তুমি পণ্যটা সারিয়ে নিলে, জাস্ট এইরকম। জমা অতিরিক্ত ঋণ, তোমার ব্যাংকের জমা অতিরিক্ত ঋণ নিতে পারবে। আর এই ঋণটা কারা নিতে পারবে, অর্থাৎ গ্রাহকের জমাকৃত আমানতের বাইরে একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত অর্থ উত্তোলনের সুযোগ পায়। মানে কি, তোমার অ্যাকাউন্টে জমা আছে মাত্র, তোমার অ্যাকাউন্টে জমা আছে মাত্র 1,000 টাকা। তুমি গার্লফ্রেন্ড নিয়ে শপিং করতে গেছো, তুমি গার্লফ্রেন্ড নিয়ে শপিং করতে করতে দেখলে যে তোমার এখানে শপিং বিল হয়েছে 15,000 টাকা। তুমি ভাই চাইলে তোমার অ্যাকাউন্ট থেকে 15,000 টাকায় প্রদান করতে পারবে, যে তোমার অ্যাকাউন্টে যদিও 10,000 টাকা আছে, তুমি চাইলে 15,000 টাকায় পে করতে পারবে। এটা তোমাকে সুযোগটা দেবে ব্যাংক। এবং এই সুযোগটা কেন তুমি পাবে, তুমি তখনই পাবে শুধুমাত্র চলতি হিসাবে যদি তুমি গ্রাহক হয়ে থাকো। চলতি হিসাবের গ্রাহক হয়ে থাকলে তুমি 15,000 টাকা 20,000 টাকা পর্যন্ত তোমার জমাকৃত টাকার উপরে তুমি উত্তোলন করতে পারবে। আর হ্যাঁ, তুমি যে 5,000 টাকা বেশি উত্তোলন করলে, এই 5,000 টাকার জন্য ভাই তোমার অনেক বিশাল পরিমাণ একটা সুদ তোমাকে দিতে হবে। তুমি যত সময়ের জন্য 5,000 টাকা ঋণ হিসেবে নিবা, ততক্ষণ তোমাকে একটা সুদ বহন করতে হবে, সেই সুদটা তোমাকে দিতে হবে। আর এই ব্যাংকটা হচ্ছে এই সুযোগটা একমাত্র চলতি গ্রাহকদেরকে দিয়ে থাকে, কারণ চলতি হিসাবের গ্রাহকরা সবাই বড়লোক হয়, মানে ব্যবসায়ীরা তো ওই অনেক টাকার বিজনেস হয়, এই কারণে তাদের একটা সুযোগ দিয়ে থাকে। তার আবার গার্লফ্রেন্ড একটু বেশি আছে তো তাদের, এই কারণে দেয়। এখন আসলে ভাই চেক সম্পর্কিত আলোচনা, তো এই আলোচনাটা আমাদের আগে করা উচিত ছিল, তো এইটা মনে করি একটু মিসিং গিয়েছিলো, সেই কারণে আমি এইখানে দিয়ে দিয়েছি। তো ভাই এখন আসো চেক। তো চেক তো ভাই আমরা অনেকেই জানি, কাটা চেক, ফাটা চেক, এটা চেক সেটা চেক। তো এখানে দেখে যে কী কী চেক আছে। যদি বলে যে চেক কত প্রকার, যে প্রশ্নটা করবে সে একটা বোকার মতো প্রশ্ন করবে, কারণ চেক কত প্রকার, এই চেক এইরকম কোনো প্রশ্ন হয় না। যদি বোকার মতো প্রশ্ন করে তুমি বোকার মতো অ্যান্সার দিবা, চেক 3 প্রকার, কি বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, তাছাড়া আর কোনো অ্যান্সার হয় না। আসলে চেক হচ্ছে এই যে এতগুলো প্রকার, এখানে কোনো নির্দিষ্ট করে বলা হয় না যে চেক এত প্রকার, চেক হচ্ছে যে এত প্রকার। তো বুঝতেই পারছো, আমরা আছে বাহক চেক, হুকুম চেক, মার্কেট চেক, আমার ভ্রমণকারী চেক, উপহার চেক, অন্যান্য চেক। তো এখন আসি যে বাহক চেক আর হচ্ছে হুকুম চেক। বাহক চেক মানে কি ভাই, যে চেকের টাকা যে কেউ উঠাইতে পারে সেটা হচ্ছে বাহক চেক।
হুকুম চেক কি? অর্থাৎ যে চেকের অর্থ শুধুমাত্র যার নাম লেখা আছে সেই ব্যক্তি ছাড়া, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কেউ উঠাতে পারে না, তাকে হুকুম চেক বলে। তার মানে কি সবচেয়ে কম নিরাপদ কোনটি? বাহক চেক। কারণ কি এই চেকের টাকা যদি হারিয়ে যায় যে কেউ ভাই উঠে নিতে পারবে। কিন্তু হুকুম চেকের ক্ষেত্রে কি, যদি চেকটা হারাই যায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া এই চেকের টাকা কেউ উঠাতে পারবে না। অর্থাৎ তোমার বাবা যদি বিদেশে থাকে কিংবা তোমার বাবা যদি বাইরে থেকে টাকা পাঠায়, দেখবা যে তোমার আম্মুর আইডি কার্ড নিয়ে দেন কিন্তু টাকাটা উঠাইতে যেতে হয়। তার মানে কি এটা হচ্ছে একটা হুকুম চেক। আর বাহক চেক হচ্ছে যে কেউ উঠাইতে পারে, যে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যে কেউ উঠাইতে পারে এই বাহক চেকের টাকা। এখন ভাই তোমার মনে হলো যে আমার টাকার নিরাপত্তাটা আরও বেশি দরকার, তখন কি করবে? তুমি এই বাহক চেকের উপরের কোণায় তোমার ধরো এই একটা চেক, তো এই চেকের উপরের এই যে এই কোণায় এইরকম দুইটা দাগ টানলে তুমি চাইলে বাহক চেকের উপরেও আমরা টানতে পারো, হুকুম চেকের উপরেও টানতে পারো। তুমি এই দুইটা চেকের টানার মানে হচ্ছে দাগ কাটা চেক। তোমার চেকের দাগ কাটা হয়েছে, আর এই দাগ কাটা চেকের টাকা ভাই তোমার অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ তুমি এই দাগ কাটা চেক জমা দেবে, জমা দেওয়ার পর তোমার অ্যাকাউন্টে চলে যাবে, তোমাকে নগদ টাকা দেওয়া হবে না। তো এটা হচ্ছে সবচেয়ে নিরাপদ, কারণ তোমার অ্যাকাউন্টে গেলে তুমি কিন্তু ইজিলি তোমার টাকাটা, চেকটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কেউ ভাই এই চেকের টাকা উত্তোলন করতে পারবে না, কারণ ওই চেকের পার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে যে এই চেকের টাকা এই অ্যাকাউন্টে জমা হবে। তো অলরেডি বুঝতে পারছো যে দাগ কাটা চেকের যে নিরাপত্তার ব্যবস্থাটা কতটুকু। যদি এমন তোমার প্রশ্ন আছে সবচেয়ে নিরাপদ চেক কোনটি, তোমাকে অ্যান্সার করতে হবে ভাই দাগ কাটা চেক। আর এই দাগ কাটা চেককেও ভাই দুই ভাগে ভাগ করছে, সাধারণভাবে দাগ কাটা চেক, বিশেষভাবে দাগ কাটা চেক। জাস্ট এতটুকু জানো, বিশেষ কোনটা সাধারণ কোনটা কিছু জানা লাগবে না, জাস্ট এতটুকু জানো। আর সবচেয়ে কম নিরাপদ চেক কোনটি? বাহক চেক। সবচেয়ে কম নিরাপদ চেক হচ্ছে বাহক চেক। আচ্ছা মার্কেট চেক। মার্কেট চেক মানে হচ্ছে ভাই কেনা বেচার জন্য যেসব চেক ব্যবহার করা হয়, তোমার এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা কেনা বেচার ক্ষেত্রে ওই যে তোমার শপিং ক্ষেত্রে যেসব চেক ব্যবহার করতে হয় সেগুলো মার্কেট চেক। হচ্ছে ভ্রমণকারীর চেক। দেখো ভাই তুমি হচ্ছে ইন্ডিয়া বেড়াইতে যাইতেছো, তুমি ইন্ডিয়ায় ভ্রমণ করতে যাইতেছো, তোমার এক রকমের একটা চেক আছে, যেই চেকের মাধ্যমে তুমি ইন্ডিয়া থেকে ওই ব্যাংকের শাখার বা ইন্ডিয়ার কোনো ব্যাংক থেকে তুমি টাকা উইথড্র করতে পারবে, তুমি টাকা উত্তোলন করতে পারবে। তো এই যেরকম চেক আছে এটা হচ্ছে ভ্রমণকারীর চেক। উপহার চেক, তোমাকে একটা উপহার দিল, 1 কোটি টাকা তোমাকে উপহার দিল, যা খুবই ইম্পসিবল, আসলে 1 কোটি টাকা কেউ উপহার দেবে না। তো সাপোজ তুমি ভেবে নাও আমরা তো বাঙালি, ভাবতে বেশি পারি, 1 কোটি টাকা আমাদেরকে কী করলো, উপহার দিল। তো সেই চেকটা কী হবে? উপহার চেক। এবং অন্যান্য চেক, তো এই অন্যান্য চেকের ভিতরে আমরা দেখতে পাবো যে এইখানে অনেক চেক পাবো। এখানে কি আছে যে পূর্ব তারিখের চেক। দেখো ভাই কি আছে, যে ফাঁকা চেক আছে প্রথমে, মানে ফাঁকা চেক, অর্থাৎ যে চেকের টাকা লেখা হয় না সেটা হচ্ছে ফাঁকা চেক। মানে যে তোমাকে চেকটা পে করবে সব কিছুই লিখবে ভাই, মানে নাম টাম সিগনেচার সব কিছুই লিখবে, ওটা হচ্ছে ফাঁকা চেক। ওই যে তুমি মুভিতে দেখো না, তুমি আমার মেয়েকে ভুলে যেতে কত টাকা নেবে, টাকার অঙ্কটা বসিয়ে নিও, আমি সব কিছু সিগনেচার করে দিয়েছি, ওইটাই হচ্ছে ফাঁকা চেক। মানে টাকার অঙ্কটা তুমি বসিয়ে নিতে পারবা নিজের ইচ্ছা মতো, ওইটাই ফাঁকা চেক। এখন আসে কি পূর্ব তারিখের চেক। আর এখন একটা কি ডায়লগ, চৌধুরী সাহেব টাকার বিনিময়ে আমি আপনার মেয়েকে ভুলে যেতে পারবো না। তো এটা হচ্ছে ডায়লগ। এখন আসে পূর্ব তারিখের চেক, অর্থাৎ কোনো চেকে যদি তুমি আজকে 10 তারিখ তুমি আজকে একটা চেক লিখলে 6 তারিখ দিয়ে, সেটা হচ্ছে কি পূর্ব তারিখের চেক। মানে পূর্বের একটা তারিখ দিয়ে চেক লিখেছে, কি পূর্ব তারিখের চেক। হচ্ছে পরবর্তী তারিখের চেক। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে ভাইয়া, আজকে হচ্ছে 10 তারিখ, তুমি 15 তারিখের চেকের উপর তারিখ লিখলে 15 তারিখ, সেটা কি পরবর্তী তারিখের চেক। তো এই পরবর্তী তারিখের চেক দেওয়া হয় কেন? তুমি একজন পাওনাদারকে একটা চেক দিবে, তো চেকের বৈশিষ্ট্য হচ্ছে সে 15 তারিখে চেকটা ভাঙাইতে পারবে। এখন তুমি যদি 10 তারিখে তার সাথে ডিলটা কনফার্ম হয়ে যায়, তুমি 15 তারিখে একটা চেক দিয়ে দাও, সমস্যা কি? যাতে তোমার তো পরবর্তীতে মনে থাকতেও না পারে যে এই পাওনাদারকে আমাকে একটা চেক দেওয়া দরকার। জাস্ট তুমি কী করলে, তুমি অগ্রিম একটা চেক দিয়ে দিলে, এবং সেই চেকের যে তারিখটা দিলে সেটা হচ্ছে 15 তারিখ। অর্থাৎ সে 15 তারিখের একদিন আগে, 1 ঘন্টা আগেও যদি সে ব্যাংকে ওই চেকটা নিয়ে যায়, সেই চেকটা ভাঙাইতে পারবে না, অবশ্যই তার 15 তারিখের পর গিয়ে সেই চেকটা উইথড্র করতে হবে।
এখন হচ্ছে ভাই বাসি চেক, মানে যে চেকের মেয়াদ ভাই চলে যায় সেটা হচ্ছে বাসি চেক। খাবার বাসি হয়ে যায় না, খাবার বাসি হয় কখন, খাবার যখন পুষে যায়, যখন রাত থেকে সকাল হয়ে যায় সেটা হচ্ছে বাসি চেক। তার মানে কি যে চেকের মেয়াদ হচ্ছে 6 ঘন্টা ওভার হয়ে যায়, 6 ঘন্টা ওভার হয়ে যায় সেটা হচ্ছে কি বাসি চেক। তার মানে কি, তারপরে কি ভাই হারানো চেক। তো হারানো চেক ভাই কি হয়, যেসব চেক হারাই যায় সেটা হচ্ছে হারানো চেক। একবারে কথা শেষ। তাহলে যে চেক হারাই যায় সেগুলো হারানো চেক। এখন হচ্ছে ভাই চেকের মেয়াদ সম্পর্কিত একটু আলোচনা আছে যে একটা চেকের মেয়াদ কত, একটা চেকের মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 6 মাস, একটা চেকের মেয়াদ কত 6 মাস বা 180 দিন। বাহক চেকে প্রয়োজন, বাহক চেকে কী প্রয়োজন, বাহক চেকে তো আমি একটু আরেকটু নিচে দেখাই। আচ্ছা, তো বাহক চেকে হচ্ছে তোমার এই প্রয়োজন, বাহক চেকে কোনো প্রয়োজন নেই। কিসের প্রয়োজনেই দেখাই, হুকুম চেকে হচ্ছে অনুমোদন প্রয়োজন, আর দাগ কাটা চেকে কি অনুমোদন ও উপস্থাপন প্রয়োজন, অনুমোদন ও উপস্থাপন প্রয়োজন। তো বুঝতে পারছো যে বাহক চেক মানে কি, এখানে কোনো অনুমোদন উপস্থাপন কোনো কিছুই প্রয়োজন নাই, হুকুম চেকে শুধুমাত্র অনুমোদনের প্রয়োজন আছে, আর দাগ কাটা চেকে অনুমোদন উপস্থাপন দুটোই প্রয়োজন আছে। এখন আসো ভাই বৈদেশিক বিনিময় ও মুদ্রা। তো চলে আসো যে আন্তর্জাতিক যে মুদ্রা আছে সেইগুলোর পড়ি আমরা। তো এক দেশের টাকাকে, এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তর ও লেনদেন নিষ্পত্তি কৌশলকে বৈদেশিক বিনিময় বলা হয়। অর্থাৎ বাংলাদেশের টাকাকে ভারতের টাকায় রূপান্তর ও লেনদেন নিষ্পত্তি করবা, তাহলে কি বৈদেশিক বিনিময় হয়ে যাবে। তো বাংলাদেশ ভারত ভাই ভাই, তো আসো তো আমরা ভাই ভাই নিয়ে একটু খেলা করি। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ভাই বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ পদ্ধতি, নির্ধারণ পদ্ধতি। বৈদেশিক বিনিময় হার নির্ধারণ যে করবি, যে ভারতের 1 টাকা সমান বাংলাদেশের কয় টাকা, ভারতের 1 টাকা সমান বাংলাদেশের কয় টাকা, এই যে বাংলাদেশের 25 টাকা, ভারতের 1 টাকা সমান বাংলাদেশের 25 টাকা। এই যে যে এটা নির্ধারণ করা হয়েছে, এটা কেমনে নির্ধারণ করছে, এখন হচ্ছে আমরা এই জিনিসটা জানব। দেখতে পাচ্ছ হচ্ছে কয়ভাবে নির্ধারণ করা যায়। প্রথম যখন এই নির্ধারণ পদ্ধতিতে আসলো তখন হচ্ছে 2 ভাবে নির্ধারণ করা যায়। তো এক হচ্ছে স্বর্ণমান পদ্ধতিতে হার নির্ধারণ, আর কি হচ্ছে কাগজি মুদ্রার বিনিময় হার নির্ধারণ। তারপরে যখন একটু আপডেট হইল তখন কি হইল, কাগজের মুদ্রাকে 2 ভাগে ভাগ করছে, ক্রয় ক্ষমতা তত্ত্ব আর হচ্ছে কি চাহিদা ও যোগান তত্ত্ব। বর্তমানে যেটি আছে ভাই এই যে চাহিদা ও যোগান তত্ত্ব, যাকে আধুনিক তত্ত্ব বলা হয়। এখন আসো কি, এখন আসো যে প্রত্যেকটা নিয়ে একটু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। দেখো যে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ, মানে একটি দেশের সোনা আছে না, সোনা, ওই সোনার ভিত্তিতে ওই তোমার যে বিনিময় হারটা আছে সেটা নির্ধারণ করবে, সেটা হচ্ছে কি স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ। এখন হচ্ছে কাগজি মুদ্রায় বিনিময় হার নির্ধারণ, কাগজের টাকা পয়সা দিয়ে বিনিময় হার নির্ধারণ করতে বোঝায়। হচ্ছে ক্রয় ক্ষমতা সত্ত্বে, কাগজি মুদ্রাকে 2 ভাগে ভাগ করা আছে কি ক্রয় ক্ষমতা তত্ত্ব, ক্রয় ক্ষমতা তত্ত্ব মানে কি ক্রয়ের ভিত্তিতে, মানে কি ভাইয়া, মানে হচ্ছে যে এই ক্রয় ক্ষমতার ভিত্তিতে যে বিনিময় হারটা নিয়ন্ত্রণ, এটার মানে হচ্ছে তোমাকে আমি দেখাই। এই যে এ নামের একটা পণ্য, একটা পণ্যর নাম হচ্ছে এ, কিনবে কে, ভারত, ভেকরে তো ভারত। এই পণ্যটা কোথায় আছে, যুক্তরাষ্ট্রেতে আছে, এই পণ্যটা আছে যুক্তরাষ্ট্রেতে আছে, আর কাছে বাংলাদেশ কিনবে, বাংলাদেশ। তো এই নামের এ নামের যে পণ্যটা আছে, এই পণ্যটা তোমার, এই পণ্যটা হচ্ছে ভারত কিনতে পারে কয় টাকা দিয়ে, 1 টাকা দিয়ে, আর বাংলাদেশ এই পণ্যটা কত টাকা দিয়ে কিনতে পারে, 24 টাকা দিয়ে। তার মানে কি ভারতের 1 টাকা সমান বাংলাদেশের 24 টাকা। তো এটাই হচ্ছে ক্রয় ক্ষমতা, ক্রয় সমতা তত্ত্ব, অর্থাৎ ক্রয়ের ভিত্তিতে মুদ্রামান বা মুদ্রার বিনিময় হার নির্ধারণ। এখন এই পরিমাণ অর্থ বা এই পরিমাণ জিনিস যদি তোমার এখানে কিটা কিনবে, তো আমি এখানে হচ্ছে ভারতের বদলে তোমার এখান থেকে কিনতে হচ্ছে তোমার যুক্তরাজ্য। তো যুক্তরাজ্য যদি কেনে, যুক্তরাজ্য, তো যুক্তরাজ্য হচ্ছে এ পণ্যটা কিনলো কত টাকা দিয়ে, 1 টাকা দিয়ে, আর বাংলাদেশ কিনলো কত টাকা দিয়ে, 80 টাকা দিয়ে। তার মানে কি যুক্তরাজ্যের 1 টাকা সমান বাংলাদেশের 80 টাকা। তো এটা হচ্ছে ক্রয় সমতা তত্ত্ব, অর্থাৎ ক্রয়ের ভিত্তিতে। এখন হচ্ছে চাহিদা ও যোগান তত্ত্ব।
তো ভাই এটা হচ্ছে আধুনিক তত্ত্ব, বর্তমানে এটাই চলে। কারণ হচ্ছে যার টাকার চাহিদা বেশি তার দেশের টাকার মান কম হবে, যার টাকার চাহিদা কম তার দেশের টাকার মানটা বেশি হবে। এখন দেখো ভাই, বাংলাদেশে যে ডলারটা আছে, ডলার, এই যে ডলার, এই ডলারটা যা আছে না ভাই, এই ডলারের দাম কিন্তু বর্তমানে 116 টাকা, যা কিন্তু মাত্র 3 থেকে 4 মাস আগে যার দাম ছিল ওয়ানলি 78 টাকা, এখন সেটা বেড়ে কী হয়েছে 116 টাকা আছে। তার মানে কি চাহিদা ও যোগানের ভিত্তিতে ডলারটার ভাই এতটা চাহিদা, তোমার প্রত্যেকটা পেমেন্ট সেক্টরে ডলার, এগুলো ডলার বিনিময় হয়, তো এগুলো হচ্ছে চাহিদা। তো বাংলাদেশের 78 টাকা দিয়ে $1 কেনা লাগে, 116 টাকা দিয়ে $1 কেনা লাগে, যা অতীতে ছিল কত 78 টাকা। আর যে ক্রয় ক্ষমতার তত্ত্বটা আছে, এই ক্রয় ক্ষমতার তথ্যর যে উদ্ভাবক ছিলেন তার নাম কি গুস্তাভ ক্যাসেল। তো আসলে হচ্ছে স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণকে কি বলা হয়, মিন্ট প্যারিটি তথ্য। মিন্ট প্যারিটি তথ্য কাকে বলে? স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণকে মিন্ট প্যারিটি তথ্য বলে। একটা লাইন সংজ্ঞা পড়বা, এখান থেকে এমসিকিউ পড়বা, সবই কিন্তু এখান থেকে হয়ে যাইতেছে। চাহিদা ও যোগান তত্ত্ব, যার নাম কি আধুনিক তত্ত্ব। চাহিদা ও যোগান তত্ত্বের নাম হচ্ছে আধুনিক তত্ত্ব। এখন হচ্ছে সবাই ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক, তো এটাই মেবি আমাদের শেষ, আমাদের হচ্ছে ব্যাংকিংয়ের শেষ চ্যাপ্টার, তারপর হচ্ছে বীমা সম্পর্কিত আলোচনা শুরু হবে। তো ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংক, দেখো ভাই বর্তমানে সব ব্যাংকে কিন্তু কম বেশি ইলেকট্রনিক ব্যাংকের আওতায় চলে যাচ্ছে, কারণ সবাই কিন্তু ইলেকট্রনিক সেবা সুবিধা প্রদান করতেছে। এখন আসলে ইলেকট্রনিক ব্যাংক কাকে বলে আমাকে এটা আগে জানতে হবে ভাই। ইলেকট্রনিক ব্যাংক করলেই তো হবে না, ইলেকট্রনিক ব্যাংকটা কী সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি ইলেকট্রনিক ব্যাংক সম্পর্কে যতই পারো কোনো লাভ নাই যদি তুমি সংখ্যা না পারো। কথা একটাই, বর্তমান পড়ালেখা ভাই তুমি যত মুখস্থ করতে পারবে তুমি তত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি তত মেধাবী ছাত্র, তুমি তত মেধাবী ছাত্রী। তো অবশ্যই মুখস্থর কোয়ালিটি তোমরা বেশি রাখবে। বর্তমানে বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা পরীক্ষায় এমন কোনো বাংলাদেশের পরীক্ষা নেই যেখানে মুখস্থ চলে না। তোমার ভাই ব্যাংকের জব কারা করবে? ব্যাংকের জব তো যারা কমার্সের স্টুডেন্ট আছে তারাই তো ব্যাংকের জব করবে। এই যে ব্যাংকিং পড়তেছে, ব্যাংকিং সম্পর্কে আমরা ক্লাস 9 থেকে বুঝতে বিবিএ, তারপর সে MA মাস্টার্স কমপ্লিট করে এই ব্যাংক জিনিস পড়তে অথচ একজন চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়ায় স্টুডেন্ট, একজন ইসলামিক হিস্টোরিতে পড়ায় স্টুডেন্ট, একজন বাংলার স্টুডেন্ট, সে কীভাবে ব্যাংকের ভালো একটা পজিশন পেতে পারে? সে কীভাবে ব্যাংকের গভর্নর হয়? সে কীভাবে ব্যাংকের বড় বড় পোস্টে তাকে নিয়োগ দেওয়া হয়? সে কীভাবে এই জিনিসগুলো পারলো? তার মানে তার মুখস্থ যে ইটা আছে সেগুলো কিন্তু অনেক। আমরা কিন্তু এত ব্যাংকিংয়ের অঙ্ক করছি, ফিনান্সের ফার্স্ট পার্টের যে অঙ্কগুলো আছে ভাই দেখলেই তো মাথা একবারে গোলায় যায়, মনে হয় যে আল্লাহ এটা কি। সায়েন্সের ভাই কি অঙ্ক, আমাদের ব্যাংকিংয়ের যে ফিনান্সের যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখো, যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তোমরা চাইলে তোমার বন্ধুদেরকে দেখাইতে পারো, দেখো আমাদের ফিনান্সে কেমন অঙ্ক, আমাদের অ্যাকাউন্টে কেমন অঙ্ক, অ্যাকাউন্টিংয়ে কেমন অঙ্ক। তো তারপরেও আমরা কি পাই না? আমরা হচ্ছে ব্যাংকে জব পাই না। কেন পাই না? আমাদের মুখস্থবিদ্যা কম। আমরা যে অঙ্ক বুঝে শুনে করি, আমাদের অঙ্ক মিললে মনে থেকে একটা আনন্দ পাই, ওই কারণে হচ্ছে আমরা মুখস্থ করতে যাই না। দেখো ভাই, বাংলাদেশে তুমি পড়াশোনা করতে চাও, তুমি যদি পারো ভাই ওই অঙ্কটাও মুখস্থ করো। হ্যাঁ, কী বলবো ভাই, বাংলাদেশের পড়াশোনা এরকমই। তো আমি পড়াশোনার ব্যাপারে বিরোধিতা করতেছি না, যেমন যেটা হবে সেমনভাবেই চলতে হবে আমাদেরকে। তো দেখো, ইলেকট্রনিক ব্যাংকে উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকে ইলেকট্রনিক ব্যাংক বলে। দেখো, উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি কেমন প্রযুক্তি? উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি বর্তমানে আইসিটি কম্পিউটার 1.5 লাখ টাকার কম্পিউটার, 2 লাখ টাকার, 5 লাখ টাকার কম্পিউটার তুমি ব্যবহার করো মাত্র 10,000 টাকার কম্পিউটার। ফালতু মার্কা আধুনিক ব্যাংক করতে চাইও না, কারণ এখানে উন্নততর যত উন্নত ইলেকট্রনিক প্রযুক্তি আছে সেগুলো তোমার ব্যবহার করতে হবে।
দেন হচ্ছে যে অতি দ্রুত তোমার যে সেবাটা হবে সেটা অতি দ্রুত, নির্ভুল, কোনো ভুল হবে না, বিস্তৃত কার্য পরিসর, বিস্তৃত কার্য, অনেক কাজ একসাথে করতে পারবে, অনেকগুলো কাজ। সক্ষম যেসব হবে সেই ব্যাংকটাই হবে কি ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং। ই ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের গুরুত্বটা কী? তো ভাই আমি ওই কথাটা এই কারণে বললাম যে বাংলাদেশের পড়ালেখা সম্বন্ধে, তো সেটা হচ্ছে আমরা কমার্সের স্টুডেন্ট, আমাদের তো একটা দাবি থাকতে পারে। যেমন সায়েন্সের স্টুডেন্টের দাবি কি, তারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিভিন্ন জায়গায় তাদের একটা ক্রাইটেরিয়া, তাদের একটা আলাদা একটা তোমার জোন আছে। কিন্তু আমাদের কমার্স স্টুডেন্টের জন্য কোনো রকম কোনো জোন নাই। আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি তারা আর্টসের স্টুডেন্ট, আর আর্টসের স্টুডেন্ট হয়ে যদি তারা তোমার পড়ালেখা না করে জাস্ট হেসে খেলে ভালো রেজাল্ট করতে পারে না, আমরা কমার্সের স্টুডেন্ট যদি দিনরাত সারা রাত যদি পড়াশোনা করে ওদের মতো স্কোর করে ওদের মতো রেজাল্ট করি ভাই, তাহলে আমাদের যে মূল্যায়নটা হলো, আমাদের যে পরিশ্রমটা হলো, সেই পরিশ্রমের দামটা কোথায়? তো আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাইতেছি যে আমাদের এত পরিশ্রমের দাম কোথায় ভাই? আমরা যে এত পরিশ্রম করি, এই একটা অঙ্ক মিললে আমাদের মনে যে একটা প্রফুল্লতা আসে, এই প্রফুল্লতার দাম কোথায়? তো কেন অন্যান্য যেসব যারা জীবনে ব্যাংকিং পড়ে নাই তারা কেন ভাই ব্যাংকে জব পায়? তারা কিভাবে পায়? তো এই জিনিসটা একটু ভাইবো, এই জিনিসটা একটু ভাইবে দেখো, দেন বুঝতে পারবা তুমি নিজেই যে পড়ালেখার অবস্থাটা কেমন। এখন আসলে ভাই ই ব্যাংকিংয়ের গুরুত্ব, ইলেকট্রনিক ব্যাংকিংয়ের কী কী গুরুত্ব রয়েছে? উন্নত সেবা প্রদান, অবশ্যই উন্নত সেবা প্রদান করে। উন্নত সেবা কীভাবে প্রদান করে? দেখো ভাই, অতীতে যেসব ছিল তখন কিন্তু চেক একমাত্র ছিল, কি চেক। তোমার টাকা পয়সার দরকার, তুমি চেক নিয়ে ব্যাংকের কাছে যে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াও, তারপরে তোমার চেকটা ভাঙাইবে, তারপরে তুমি নগদ টাকা পাবে। আর এখন কী হয়েছে ভাই, এটিএম কার্ড হয়েছে, আর জায়গায় জায়গায় এটিএম বুথ আছে। তোমার যখন যত টাকা লাগতেছে এটিএম কার্ডটা ঢুকাইতেছো এবং হচ্ছে টাকাটা বের করে নিতেছো। তার মানে কি উন্নত সেবা, এই সেবাটা হচ্ছে উন্নত হয়েছে। প্রশাসনিক ব্যয় হ্রাস, কম্পিউটার চলে আসার পর থেকে কী হয়েছে, শ্রমিক সংখ্যা কম লাগতেছে, শ্রমিক সংখ্যা কমে গেছে। তার মানে কি প্রশাসনিক ব্যয় হ্রাস পেয়েছে। তারপরে বিভিন্ন কাগজপাতি কিনা লাগতো ভাই, কাগজ কিনা লাগতো, সে কাগজ কম কিনা লাগছে, তার মানে কি প্রশাসনিক ব্যয় হ্রাস পেয়েছে। কাগজপাতি রাখার জন্য একটা রুম ভাড়া করা লাগতো, সেই রুম ভাড়া করা লাগতেছে না, তার মানে কি প্রশাসনিক ব্যয় কমে গেছে। এখন হচ্ছে যে বিবিধ আয় বৃদ্ধি, বিবিধ আয় বৃদ্ধি মানে কি ভাই, বিভিন্ন ধরনের আয় ভাই বাইরে গেছে। কেমনে বাড়ছে? তুমি দেখো ভাই, যারা ডেবিট কার্ড ইউজ করে, ডেবিট কার্ড যারা ইউজ করে তাদের কিন্তু একটা চার্জ ফি প্রদান করতে হয়, চার্জ যাকে বলে। ক্রেডিট কার্ড যারা ইউজ করে তাদেরকে কিন্তু একটা চার্জ পে করতে হয়। এটিএম কার্ড যারা ইউজ করে, তো এটিএম কার্ড হচ্ছে এই দুটোই। তো এরকম কার্ড যারা ইউজ করে তাদেরকে কিন্তু মাস্টার কার্ড, ভিসা কার্ড যারা ইউজ করে তাদেরকে কিন্তু একটা চার্জ পে করতে হয়। এই চার্জটা কি ব্যাংকের সাথে অ্যাড হয় না? ব্যাংকের আয়ের সাথে কিন্তু অ্যাড হয়। তার মানে কি বিবিধ আয় বৃদ্ধি, মানে বিভিন্ন দিক থেকে আয় বৃদ্ধি পেয়ে যায়। এখন হচ্ছে মুনাফার পরিমাণ বৃদ্ধি হয়। ভাই এটা তো খুবই স্বাভাবিক যে বিভিন্ন জায়গা থেকে আয় আসতেছে, প্রশাসনিক ব্যয় কমে গেছে, তার মানে কি মুনাফা বৃদ্ধি পাইছে। প্রতিযোগিতার সামর্থ্য বৃদ্ধি পায়। মনে করো যে ভাই সোনালী ব্যাংক চাইতেছে, সোনালী ব্যাংক এটিএম কার্ড চালু করে ফেলছে সোনালী ব্যাংক। এখন রূপালী ব্যাংক কী করতেছে, যে আমাদেরকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে আরও আপডেট কিছু ভাবতে হবে। তারা আর একটা কার্ড তৈরি করে ফেললো, তার মানে কি গ্রাহক তাদের কাছে বেশি হইলো। আবার এরা চাইতেছে আরও উন্নত মানের কিছু তৈরি করতে, তার মানে আবার এদের কাছে চলে আসছে। জাস্ট এরকম সামর্থ্য, মানে প্রতিযোগিতা বৃদ্ধি পায় ব্যাংকের সাথে ব্যাংকের। আচ্ছা, কাগজ নির্ভরতা হ্রাস। ভাই কম্পিউটার আসার পর এমনিতে কাগজপাতি সব চলে গেছে, সব সার্ভারে থাকে, সার্ভার অ্যাক্সেসে সব কিছুই থাকে। তুমি চাইলে সার্ভার থেকে সব কিছু তথ্য পেয়ে যাবে, যেটা কিন্তু অতীতে কাগজের জন্য খুবই কাগজের জন্য আলাদা একটা ঘরই ছিল, জাস্ট যাবতীয় কাগজ রাখার। এমন হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশের উন্নয়ন। তুমি দেখো কাগজ যখন ছিল তখন হচ্ছে টেবিলে বিরাট বিরাট কাগজ সাজানো ছিল, এখানে কাগজ পড়ে আছে, ওখানে কাগজ পড়ে আছে, এখানে কাগজ রাখা, ওখানে কাগজ রাখা। তখন কী হয়েছিল যে ওই যে ব্যাংকের যে পরিবেশটা ছিল, ব্যাংকের যে রুমটা ছিল, সেখানে কিন্তু পরিবেশটা একটু নোংরা টাইপের ছিল। এমনিতে কাগজপাতি থাকলে কেমন কেমন লাগে না? আর এখন দেখো যে প্রত্যেকটা শেষ তাই কম্পিউটার, কোনো কাগজপত্রের কিচ্ছু নাই। তার মানে কি ওই কাগজপাতি কমে গেছে, তার মানে কি পরিবেশটা উন্নয়ন হয়েছে, পরিবেশটা উন্নত হয়েছে।
এখন আসো ভাই যে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা, ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধার ভিতর কী কী আছে? ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধার ভিতরে আছে ভাই স্বয়ংক্রিয় নিকাশ ঘর, যে এটিএম, স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, অর্থাৎ এটিএম অটোমেটেড, এতে অটোমেটেড টিলার মেশিন, অটোমেটেড টিলার মেশিন। 2 নম্বর আছে কি অনলাইন ব্যাংকিং, অনলাইন তো ব্যাংকিং বোঝানো ভাই ভাই ওই যে নেটওয়ার্ক দিয়ে তোমার ব্যাংকের সকল কার্যক্রম সব কিছু করা হচ্ছে অনলাইন ব্যাংকিং। বিক্রয় বিন্দু সেবা, পস, POS, বিক্রয় বিন্দু সেবা। কীভাবে ভাই বিক্রয় বিন্দু সেবা কারে বলে? ওই তুমি যখন ভাই কোনো একটা জিনিস ক্রয় বিক্রয় করতে যাবা তখন তোমার ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটাই হচ্ছে কি বিক্রয় বিন্দু সেবা। আচ্ছা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সম্পর্কে আলোচনা করার আর কোনো ওয়েই আসে না। তারপরে একটা জিনিস বলি পার্থক্য, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে 24 ঘন্টা টাকা উত্তোলন করা যায়, দুটোই সেম। ডেবিট এবং ক্রেডিট কার্ডে দুজনেরই অ্যাকাউন্ট থাকতে হয়, দুটোই সেম। বাট একটা ডিফারেন্স হচ্ছে ডেবিট কার্ডে ঋণ সুবিধা পাওয়া যায় না, ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ জমা অতিরিক্ত উত্তোলন করা যায় ক্রেডিট কার্ডে। তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, তুমি 15,000 টাকা উত্তোলন করতে পারবা তোমার যদি ক্রেডিট কার্ড থাকে। আর এই যে 5,000 টাকা তুমি অতিরিক্ত উত্তোলন করলে এই অতিরিক্ত উত্তোলনের জন্য তোমাকে একটা সুদ দিতে হবে, ব্যাংকের একটা চার্জ দিতে হবে, এবং ওই 5,000 টাকাটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে পরিশোধ করতে হবে, অর্থাৎ তোমার ওই টাকাটা ঋণ হিসেবে গণ্য হবে। তো এটা হচ্ছে পার্থক্য। জাস্ট একটা দিক ভালো কি, তুমি ডেবিট কার্ড নিয়ে গার্লফ্রেন্ডের সাথে শপিংয়ে গেলে আর ক্রেডিট কার্ড নিয়ে গেলে, তোমার ডেবিট কার্ডে 10,000 টাকা আছে, গার্লফ্রেন্ড তোমার যে কাজটা করলো 15,000 টাকা শপিং করে ফেললো। এখন ডেবিট কার্ড দিয়ে তুমি 10,000 টাকা উত্তোলন করতে পারবা, কারণ তোমার ব্যাংকে 10,000 টাকা আছে। তুমি চাইলে আর একটা টাকা উত্তোলন করতে পারবে না। তখন তোমার অবস্থাটা কী হবে ভাই? গার্লফ্রেন্ডের সামনে টাকা নেই, আহা আমার টাকা নেই বলে, তখন ওই গানটা করতে হবে, আমার টাকা নেই বলে আহা তুইও গেলি চলে। আর ক্রেডিট কার্ড থাকলে ভাই এই কাজটা তোমাকে করতে হবে না। তুমি 10,000 টাকা তোমার আছে, তুমি 5,000 টাকা লোন নিলে, তারপরেও তো ওই গানটা করা লাগলো না যে আমার টাকা নেই বলে, তো গানটা করা লাগলো না। তো তার পাশে কি হোম ব্যাংকিং, তুমি বাড়ি বসে ব্যাংকিং কার্যক্রম সব কিছু করতে পারলে সেটা হচ্ছে হোম ব্যাংকিং। তুমি বাড়ি বসে অর্থ জমা দিলে, অর্থ লেনদেন করলে, পেমেন্ট করলে, এটা করলে সেটা করলে হোম ব্যাংকিং। স্বয়ংক্রিয় নিকাশঘর, ACH, স্বয়ংক্রিয় নিকাশঘর কি ভাই? তো আমাদের নিকাশঘরের আলোচনাটা ভাই একটু চলে গেছে। তো স্বয়ংক্রিয় নিকাশঘর মানে কি আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির একটা স্থান। আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্থান মানে কি ভাইয়া? ওই কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় যেসব ব্যাংক অন্তর্ভুক্ত থাকে এই ব্যাংকগুলো কিন্তু একজন আরেকজনের কাছ থেকে ঋণ নেয়, বিভিন্ন সময় ঋণ নেয়, বিভিন্ন সময় লেনদেন করে। এই লেনদেনটার যে পরিশোধের বিষয়টা আছে, কে কার কাছে কত টাকা পাবে, সেটা অটোমেটিক সেটা কিন্তু লেনদেনটা সম্পূর্ণ হয়ে যায়। সেটা কিসের মাধ্যমে? নিকাশ ঘরের মাধ্যমে। এই নিকাশ ঘর চালু করছে কি? এটা কেন্দ্রীয় ব্যাংক। ACH, এতে অটোমেটিক, সিতে হচ্ছে ক্লিয়ারিং, এইচ হচ্ছে হাউস। তো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এটিএমের পুনরূপ দেওয়া আছে, আর হচ্ছে কি ACH পুনরূপ SMS, শর্ট মেসেজ সার্ভিস। তো শর্ট মেইল সার্ভিস অথবা মেসেজ, তো এই জিনিসটা দেখে নেবা, আমার একটু ভুল গেলেও যেতে পারে। তো দেখতে পাচ্ছ হচ্ছে দেখতে দেখতে আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং শেষ হয়ে গেছে, বৈদেশিক মুদ্রা শেষ হয়ে গেছে। মানে আমাদের ফার্স্ট মানে 1 নাম্বার থেকে তোমার 10 নাম্বার পর্যন্ত অধ্যায় শেষ মাত্র 2টা ভিডিওর মাধ্যমেই। তার মানে আমি 2টা ভিডিওর মাধ্যমে যদি তোমাদেরকে এই 10টা অধ্যায় শেষ করে দিতে পারে, আর একটা ভিডিওর মাধ্যমে যদি তোমাদেরকে বিমা শেষ করে দিতে পারে, তার মানে কি 3টা ভিডিওর মাধ্যমে ফিনান্স সেকেন্ড পার্ট ফিনিশ। আর তোমাদের ফিনান্স যে ফার্স্ট পার্ট আছে সেটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবো, ওই লিঙ্কে যেয়ে দেখে নিতে পারবে। ফিনান্স ফার্স্ট পার্টও কিন্তু যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছে। তুমি যদি অঙ্কগুলো পড়ো, অঙ্কের ক্লাসগুলো করো ভাই, তাহলে তোমাকে ওই ফিনান্সের জন্য প্রাইভেট পড়তে হবে না। তুমি বলবে যে ভাই ফিনান্স ইজি সাবজেক্ট, তোমাকে বলতে বাধ্য হতে হবে, কারণ তোমার কাছে ওই অঙ্ক করতে এতটা মজার, তোমাকে মজা দিয়ে শেখানো হবে। আর বোর্ডটা হচ্ছে যেহেতু ইলেকট্রনিক বোর্ড, সেক্ষেত্রে সূত্র এক সাইডে করে দেন তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্যই কিন্তু ইলেকট্রনিক বোর্ডটা আর কি নেওয়া হয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে ভাই, তোমাদের লাইকের আশায় কিন্তু আমরা একটু
বসে থাকি। তোমরা যখন লাইক দাও, যখন তোমরা একটা ভালো কমেন্ট করো, যখন তোমরা একটু ভিডিওটা বেশিবার দেখো, তখন আমরা মন থেকে একটা আনন্দ পাই। যে আনন্দটা কিন্তু ভাই তোমাদেরকে আমরা বোঝাইতে পারি না। তো অবশ্যই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারো। তোমাদের যেসব কমার্সের ফ্রেন্ডস রয়েছে, অবশ্যই ভালো ভালো জিনিস শেয়ার করতে হয়, কারণ প্রত্যেকটা জিনিসের ভিতরে রিজিক অন্তর্ভুক্ত। তুমি যদি আজ এই ভিডিওটা মনে করো যে আমি যেহেতু নিজে উপকৃত হয়েছি, অন্যজনকে উপকৃত করব না, সেক্ষেত্রে ভাই তোমার এই উপকৃত হয় কোনো লাভ হইল না। কারণ কথা আছে না, দান করলে সে দানের টাকা এমনিতেই চলে আসে, জাস্ট এইরকমই জিনিসটা। তুমি একজনকে হেল্প করবে, সেই হেল্পের জিনিসটা তোমার উপরে এমনভাবে আসবে তুমি নিজেও সেটা কল্পনা করতে পারবে না। এটা ছিল আমাদের এইচএসসির যে ফিনান্স সেকেন্ড পার্ট রয়েছে সেটা। আর হচ্ছে আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারবে। এবং তা চাইলেও কিন্তু সামনে আরও অনেক ভিডিও আসবে। যারা ইংলিশে এক্সপার্ট তাদের দিয়ে আমি ইংলিশের ক্লাস নেওয়াবো এই চ্যানেলে। যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট তাদেরকে আমি এই চ্যানেলে ক্লাস নেব। অবশ্যই এই চ্যানেলটা সবচেয়ে বেশি যাদেরকে জন্য কাজ করবে তারা হচ্ছে কমার্সের স্টুডেন্ট। আর আর্টসের স্টুডেন্টের জন্য তো হবেই, কারণ আর্টসের কী আছে ভাই, বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি। বাংলা ইংরেজি তোমার এমন ধরনের এক্সপার্ট টিচার দেবো, সেগুলো কিন্তু বাংলা ইংরেজি অলরেডি কাভার করে ফেলবে। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে, আমার সাথে থাকবে, আমার জন্য দোয়া করবে। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং বিমার প্লেলিস্টটা দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে যাও, অথবা প্লেলিস্টে খুঁজে দেখো। ধন্যবাদ।